হ্যালো বন্ধুরা, আবার কিন্তু আমরা সেই এবিটি এর পার্ট 2 নিয়ে চলে আসছি। পৃষ্ঠা নাম্বার কত? 94 95। যদি আমার ফার্স্ট অঙ্কের পার্টটা যদি না দেখে থাকো, আমরা সেখানে 1 থেকে 3 যে প্রশ্নগুলো আছে 1 থেকে সমস্ত প্রশ্নগুলো আমরা সলভ করেছি। যদি না করে থাকো সেখানে আগে দেখো, তারপরে এইটা দেখবে ভালো করে। কোনো অসুবিধা নেই, এটা রেকর্ডেড ভিডিও, তোমরা যখন খুশি দেখতে পারো। আর এইখানে কিন্তু সিকোয়েন্স অনুসারে আমরা কিন্তু সুন্দরভাবে করছি। তোমরাও কিন্তু সেই পার্টগুলো কিন্তু প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখো আর বুঝো। যদি কোনো জায়গায় না বোঝো তাহলে আমাদেরকে কমেন্ট করো। তাহলে আর সময় নষ্ট না করে আমরা কি এবিটিআই টেস্ট পেপারের সেই 2 নাম্বারের প্রশ্নগুলো দেখে নিব। পৃষ্ঠা নাম্বার কত? 94 আর 95। চলো, 95 পৃষ্ঠা নাম্বারে আমাদের কিন্তু দেওয়া আছে এগুলো। তো দেখো, আমরা এখন 4-এর 1 নাম্বারটা দেখবো। কি বলেছে? বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার, আচ্ছা এখানে একটু বানানটা ভুল দেওয়া আছে, এটা মাসিক হবে, মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। তাহলে সুন্দরভাবে অঙ্কটা আমরা কিন্তু করব। কি জানি আমরা, দেখো আসল আমরা এখানে তো দেওয়া নাই, বলছে কত টাকা, সেটা আমরা ধরে নিচ্ছি। তাহলে ধরি আসল। আসল আমরা কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে। আমরা ধরলাম এক্স টাকা, ঠিক আছে। তাহলে এখন বলছে কি বার্ষিক সুদের হার, মানে সুদের হার আমরা কি আর দিয়ে প্রকাশ করি? এখানে লিখতে পারো তাহলে সুদের হার, ঠিক আছে। সুদের হার আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে। তাহলে এখানে কত দিয়েছে? 5%। তারপরে বলে দিয়েছে কত? মাসিক সুদ। সুদ মানে কি, যাকে আমরা আয় দিয়ে প্রকাশ করি, বলে দিয়েছে কত? 1 টাকা। এখানে তুমি সুদ লিখে দিতে পারো। তাহলে তারপর কি বলেছে? সময়। সময়টা কিন্তু আমাদের বলে দিয়েছে। দেখো মাসিক মানে কি, যাকে আমরা টি দিয়ে প্রকাশ করি, তাই না? মাসিক, মাসিক মানে হচ্ছে 1 মাসের কথা বলা হয়েছে, তাকে আমরা বছরে কনভার্ট করলে কত? 12 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি পেয়ে যাব? বছর পেয়ে যাব, তাই না? তাহলে বাস এখন হয়ে গেল আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এই সূত্র তো সবারই জানা আছে। আই মানে কত? এখন মানগুলো বসাও। আই মানে জানি কিন্তু আমরা 1। আচ্ছা, তার নিচে একটা 1 বসিয়ে দিই তোমাদের সুবিধার ক্ষেত্রে। পি, পি মানে কত জানি আমরা? এক্স। টি মানে কত জানি? দেখো 1/12। আর আর মানে জানি কিন্তু 5। বাস এই 5 দিয়ে 100 কে কাটো, কত হলো? 20, তাই না? 5 20 100। এখন কোনাকুনি গুণ করে দাও। তার মানে এখন যদি আমরা কোনাকুনি গুণ করি, x/12 ইকুয়াল টু আমরা পেয়ে যাব কত? 20। তাহলে x ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, আবার এর নিচে কিছু নেবে নাকি? কোনাকুনি গুণ করো, তাহলে কত হচ্ছে? 12 দুগুণে 24, 240 টাকা। ক্লিয়ার ব্যাপার? এটাই অ্যান্সার। তাহলে আমরা আসল সমান সমান কত পেয়ে গেলাম? তাহলে লিখে নিবে তোমরা, আসল সমান সমান 240 টাকা। ক্লিয়ার? তাহলে আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নেব। এখন কি বলেছে দেখো, 2 নম্বরে 4-এর বলেছে এক অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:5:8। ঠিক আছে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? দেখো এমনটা একটু চেনা শোনা লাগছে না? কারণ আমরা কিন্তু পৃষ্ঠা নাম্বার 19-এ আমরা এই অঙ্কটা করেছিলাম, কিন্তু একটু ডিফারেন্ট কি আছে, এই 8টা মাঝে ছিল, 5টা ওইদিকে ছিল। একই রকম অঙ্ক, এটা একটু আমি একটু ডিফারেন্ট টাইপে করে দিই। আগে যে টাইপে করেছিলাম তার থেকে একটু ডিফারেন্ট করবো। তাহলে এখানে আমরা একটু ধরে নিই, মোট লাভটা আমাদের দেওয়া নেই, মোট লাভটা আমরা ধরি। এখানে লিখছি কি, দেখবো ধরি মোট লাভ, মোট লাভ ধরে নিলাম আমরা কত? এক্স টাকা। ঠিক আছে, ধরে নিলাম এক্স টাকা। তাহলে এখন 3 জনের কি মূলধনের অনুপাত কত দেওয়া আছে? তাহলে লিখি 3 জনের মূলধনের অনুপাত। 3 জনের মূলধনের অনুপাত, 3 জনের মূলধনের অনুপাত কত হবে আমাকে বলো? তাহলে কত দেওয়া আছে এখানে? 3:5:8, তাই না? তাহলে প্রথম ব্যক্তির লাভ কত হবে? এই টাকার থেকে কিন্তু, তাহলে আমি ডাইরেক্ট লিখছি কিন্তু, হ্যাঁ, প্রথম ব্যক্তির লাভ, প্রথম ব্যক্তির লাভ। তুমি কিন্তু এখানে লভ্যাংশ লিখতে পারো। কত টাকার বলো তো সেটা? সেটা কিন্তু এক্স টাকার মধ্যে প্রথম ব্যক্তির অনুপাত কত? 3 আছে, আর এদের যোগফল কত হচ্ছে? 16।
সংক্ষেপে করে দিলাম। তার মানে কি পাচ্ছি আমরা 3x 22 হলো। ক্লিয়ার? সেম ভাবে দ্বিতীয় ব্যক্তির লাভ, দ্বিতীয় ব্যক্তির লাভ কত? ওই এক্স টাকারই দ্বিতীয় ব্যক্তির অনুপাত কত হচ্ছে 5, সেখানে আমরা 16 বসালাম, তাই না? বাস কত করো 5x 22 হলো। সেম ভাবে তৃতীয় ব্যক্তির লাভ, তৃতীয় ব্যক্তির লাভ কত লিখবো আমরা? এক্স ইন্টু কি লিখবো দেখো 8 আছে, এখানে কেটে দেওয়া যাবে, আমরা কাটলাম না, আমাদের অঙ্কে একটু আরো একটু ইজি হয়ে যাবে, কাটলে পরে একটু ই হয়ে যাবে, এমন কোনো ভাবে না, তুমি কেটে দিতে পারো এটা, তাহলে আমরা এইভাবেই রাখছি 8x বাই 16। এখন কি বলেছে এটা একটু আলাদাভাবে করলাম কিন্তু আমার ওই আগের অঙ্কটার থেকে, ঠিক আছে? তো এখন কি বলেছে দেখো, এখন বলেছে কি প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে কত 60 টাকা কম। প্রথম ব্যক্তির যে লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, এই কথাটা কিন্তু নোটিস করবে। সুতরাং আমি এখানে দিয়ে দিচ্ছি, মানে প্রথম ব্যক্তির লাভ কত আছে, তাহলে এখানে লিখতে পারো তুমি, প্রশ্নানুসারেও লিখতে পারো, প্রশ্নানুসারে লিখতে পারো। ঠিক আছে, প্রথম ব্যক্তির লাভ কত আছে বলছে কার থেকে? প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম, তাহলে আমরা লিখবো কি 8x বাই 16 বিয়োগ দেখো 3x বাই 16 ইকুয়াল টু কত 60 টাকা। বলছে তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম প্রথম ব্যক্তির, প্রথম ব্যক্তিকে বিয়োগ করলে মানে কি এটা এটা যা এটা তাই, তাহলে এদের লসাগু করো কত হচ্ছে 16ই হচ্ছে, তার মানে 8x মাইনাস 3x ইকুয়াল টু কত 60। তাহলে এখন ই করো কত হচ্ছে 5x ইকুয়াল টু দেখো 60 ইন্টু 16, তাহলে x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে আমরা 60 ইন্টু 16 বাই 5, কারণ এই 5টা আমি ডাইরেক্ট এখানে দিয়ে দিলাম, বুঝলে গুণ আছে মানে ভাগ করে দিলাম, তাহলে কাটো কত 5 বারং 60, আর x ইকুয়াল টু 192 হয়ে যাবে যদি আমরা 16 ইন্টু 12 গুণ করি। তাহলে আমরা মোট লাভ কত পেয়ে গেলাম দেখো, আমাদের x ইকুয়াল টু মোট লাভ 192 টাকা। ক্লিয়ার? চলো তাহলে এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিব। ও আগের উত্তরের কিন্তু অঙ্কটা আলাদা ছিল, আগের উত্তরটা আলাদা, কারণ এদের অনুপাতটা ডিফারেন্ট ছিল কিন্তু। ক্লিয়ার? ওটাও ঠিক যেমন এটাও ঠিক। চলো এখন কি বলেছে এই অঙ্কটায় 3 নম্বরে বলেছে যা দেওয়া আছে আমরা পি এর মান বের করতে হবে, তাই না? তাহলে দেখো আমি অঙ্কটা একবার তুলে নিই, a বাই 2 ইকুয়াল টু b বাই 3 ইকুয়াল টু c বাই 4 ইকুয়াল টু 2a মাইনাস 3b প্লাস 4c বাই p। এটা কিন্তু p, এটা হ্যাঁ এটা p ইকুয়াল টু আমরা কে ধরি, একটা ধ্রুবক ধরলাম, ঠিক আছে কে ধরলাম। তাহলে এখন এই কে দিয়ে একবার এর সাথে এর সাথে এর সাথে করবো এরকম, তার মানে কি a বাই 2 ইকুয়াল টু কে, কি লিখবো b বাই 3 ইকুয়াল টু কে, সেম ভাবে c বাই 4 ইকুয়াল টু কে, এখানে যা আছে তাই লিখো 2a মাইনাস 3b প্লাস 4c বাই p ইকুয়াল টু কে, তার মানে কি কোনাকুনি গুণ করে দাও, তার মানে a ইকুয়াল টু 2k, b ইকুয়াল টু কত করবো আমরা 3k, c ইকুয়াল টু কি করবো 4k, আবার এটা ইকুয়াল টু কত, আচ্ছা এটা এরকমই রাখলাম, ঠিক আছে। এই জায়গায় কিন্তু আমরা এটা থেকে সমাধান একটু টেনে দেব। কি আছে দেখো, এর মান আছে 2 এর সাথে কি a গুণ আছে, 3 এর সাথে b গুণ আছে, c এর সাথে 4 আছে গুণ, তাহলে আমরা a b এর মানগুলো এখানে বসিয়ে দিই। তাহলে দেখো a মানে কি জানি আমরা, দেখো a মানে এই যে 2 যেমন আছে, দেখো p যেমন আছে রইল, এখন a এর মান কত জানি 2 যেমন আছে, তার সাথে এর বদলে আমি এটা 2k লিখতে পারি, এই 2k লিখলাম, মাইনাস 3 যেমন আছে রাখলাম, এর সাথে গুণ কে আছে b, b মানে কি 3k লিখবো, তাহলে সেম ভাবে প্লাস 4, c মানে কি জানি দেখো 4k ইকুয়াল টু কি k, ব্যাপারটা বোঝা গেল।
তাহলে এখন গুণ করো, কত হচ্ছে দেখো, 4k মাইনাস 3 3 9, 9k প্লাস 16k। আর এইখানে যদি আমি গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, pk, তাই না? এই পিকে মানে ওই পিকে না কিন্তু, ঠিক আছে? তাহলে দেখো এখন আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করো, কত হচ্ছে দেখো, বিয়োগ করলে 5, 5 মাইনাস 5 হচ্ছে এখানে, তাই না? -5 16 থেকে বিয়োগ করলে 11, তাহলে আমরা কত পাচ্ছি, 11k ইকুয়াল টু পি কে। দেখো বোথ সাইড কে কে কেটে দাও, তাহলে কি হলো, পি ইকুয়াল টু কত পেয়ে গেলাম আমরা, 11। এটাই আমাদের চেয়েছে উত্তর, পি এর মান কত, এটাই অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এর পরবর্তী অঙ্ক আমরা যেটা আছে কি দেখে নেব, কি আছে দেখো, 4x² মাইনাস 2x প্লাস পি মাইনাস 4 ইকুয়াল টু 0। বলছে সমীকরণের বীজদ্বয়ের একটি অপরটির অনন্যক হলে, দেখো অনন্যক কথাটা কি, মনে করো এ এর অনন্যক কত হবে বলো তো, ঠিক এর নিচে দেখো একটা কি, আমরা প্রত্যেকটা সংখ্যার নিচে এক জানি, এর অনন্যক হয়ে যাবে কি উল্টা, মানে কি 1/a হয়ে যাবে। ব্যাপারটা কি বোঝা গেল? অনন্য মানে যা আছে তার উল্টা হবে, বোঝা গেল? তো আমরা আমাদের এখানে কি দেওয়া আছে, একটি বীজ দেওয়ার ব্যাপারটা বলেছে, তাহলে কি সমীকরণটা কি দেওয়া আছে দেখো, 4x² মাইনাস 2x প্লাস পি মাইনাস 4। দেখো এখানে আমরা কি একটা সমীকরণ জানি, সমীকরণটা কি জানি দেখো, আমরা দ্বিঘাত সমীকরণের ax², চলো এটাকে আমি একটু আলাদা কালিতে লিখছি সূত্রটা, ঠিক আছে? আমি এইখানে লিখছি তোমাদের বোঝার জন্য, অন্য কালিতে লিখছি, ঠিক আছে? এটা দিয়ে লিখি, কি আছে দেখো, ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের সূত্র। এখন দেখো এর মান কি জানি, তাহলে এ মানে 4, এই যে বির জায়গায় দেখো বসে আছে কত, -2, সির জায়গায় বসে আছে কিন্তু এটা, তার মানে কি এ ইকুয়াল টু আমরা 4 জানি, বি ইকুয়াল টু -2 জানি, সি ইকুয়াল টু আমরা কি জানি দেখো, পি -4 এটা জানি কিন্তু আমরা, তাই না? এখন এদের বীজ দেওয়ার কথা বলেছে, বীজ আমরা একটা ধরি একটি বীজ আলফা, তাহলে অপর বীজটা কি হবে, এর অনন্যক, তাই না? অনন্যক কি হয়ে যাবে তাহলে 1/α। ব্যাপারটা বোঝা গেল? ধরলাম একটি বীজ, তুমি যদি এইভাবে ধরি একটি বীজ 1/α, এর অনন্যক মানে অপরটির অনন্যক কি হবে, আলফা হয়ে যাবে। ব্যাপারটা এরকম। আবার এরকম যদি ধরো একটি বীজ আলফা, এর অনন্যক এইটা, তাহলে এখন এদের গুণ ফল করে দেখি আমরা কি পাই। গুণ ফল কি জানি সূত্র, আলফা ইন্টু 1/α। কি গুণ ফল জানি কি আমরা, বীজদ্বয়ের গুণ ফলের সূত্র c/a, এটা একটা সূত্র কিন্তু। তাহলে এই আলফা এ আলফা কাটো, তাহলে কত 1 রয়ে গেল। আর সি মানে কত জানি আমরা, দেখো এই যে পি -4, আর এ মানে কত জানি, দেখো এই যে এ মানে 4 বের করে রেখেছি। তাহলে কোনাকুনি গুণ করো, কত হচ্ছে, এটা নিচে কিছু নেই মানে 1, কোনাকুনি গুণ করো, দেখো পি -4 ইকুয়াল টু 4, এটা ওইদিকে নিয়ে চলে যাও, পি ইকুয়াল টু 4 + 4 হয়ে যাচ্ছে না, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে পি এর মান কত পেয়ে গেলাম, 8। এটাই অ্যান্সার। ক্লিয়ার? একদম ধরে ধরে বোঝাচ্ছি কিন্তু। তাহলে এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব খুব সুন্দরভাবে। কি বলেছে দেখো, 4-এর 5 নম্বর অঙ্ক বলেছে, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর সমান্তরাল সরল রেখা এ বি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তো বলছে এপি যদি বলে দিয়েছে 4 সেমি হয়, তাহলে কিউ সি 9 সেমি এবং পিবি ইকুয়াল টু এ কিউ হয়, তাহলে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই সুন্দর একটা অঙ্ক দিয়েছে। তাহলে এই জায়গায় কিন্তু তোমাকে বুঝতে হবে কি বলেছে, ত্রিভুজ একটা এবিসি ত্রিভুজ আছে, আমরা নিয়ে নিলাম, বলেছে কি এবিসি একটা ত্রিভুজ, নাম দাও এ বি সি। ত্রিভুজের বলছে এই যে বিসি বাহুটা আছে এর সমান্তরাল, তার মানে কি এরকম হবে ব্যাপারটা, সমান্তরাল হলে কি বলছে, সমান্তরাল এবি বাহু, এই যে এবি বাহু আছে
বলছে পি বিন্দুতে ছেদ করে। এ বি বাহুর পি বিন্দু আমি একটা এটা নিয়ে নিলাম, এটা কি বিন্দু নাম নিলাম পি। তারপর কি বলেছে এসি কিউ, এইখানে একটা বিন্দু নিয়ে নিলাম, এটা কি বলেছে কিউ। ঠিক আছে, একটু নিচে নিচে, হ্যাঁ। তাহলে কি হলো, বলে দিয়েছে কি সমান্তরাল কার বিসির, তাহলে বিসির সমান্তরাল। ঠিক আছে, এই যে এই বিসি বাহুটা তার সমান্তরাল। এখন বলে দিয়েছে এখানে আমাদের কি দেওয়া আছে এপি, বলেছে এপি এটা কত বলেছে 4 সেমি। আবার বলে দিয়েছে সি কিউসি, মানে এই যে কিউসি এটা কত বলে দিয়েছে 9 সেমি। আবার বলে দিয়েছে এখানে, এগুলো লিখে নিতে পারো, এপি ইকুয়াল টু, আমরা একবার লিখে দিচ্ছি, হ্যাঁ, এপি ইকুয়াল টু 4 সেমি। ঠিক আছে, তারপরে কি বলে দিয়েছে কিউ সি ইকুয়াল টু কত 9 সেমি, তাই না। আবার পিবি বলে দিয়েছে কত, দেখো পিবি ইকুয়াল টু এ কিউ, মানে কি এই যে পি আর বি এই যে বাহুটা আর এ কিউ এই দুইটা বাহু সমান, তার মানে একটা বাহুর মান বের করলে আমাদের আরেকটা বাহুর মান পেয়ে যাবো, তাই না। সুতরাং এখানে দেখো, এখানে একটু বুঝবো ভালো করে, এখানে কি বলে আমরা কি জানি খেলাসের সূত্র অনুসারে এপি বাই বিপি, মানে কি লিখবো এপি বাই বিপি। আচ্ছা পিবি লিখবো আমরা, হ্যাঁ, বিপি না পিবি লিখবো, পিবি একই ব্যাপার। আবার এখানে সেম ব্যাপার, এ কিউ বাই কি আছে কিউসি, কিউসি। আচ্ছা এখন আমাকে বলবে, আচ্ছা এ কিউ এর বদলে আমি পিবি লিখতে পারি, পিবির বদলে এ কিউ লিখতে পারি, ব্যাপার দুটোই একই, ব্যাপারটাকে দুটোই একই না। তাহলে আমি এখানে দেওয়া আছে এপি বাই পিবি, তুমি যদি চাও এখানে এ কিউ লিখবে তাও চলবে। তাহলে কি হবে, এ কিউর বদলে আমি লিখতে পারি পিবি, আর কিউ সি যেমন আছে রইলো। তাহলে এখন কোনাকুনি গুণ করো, তাহলে কি পেয়ে গেলাম দেখো, কি পেয়ে গেলাম পিবি তার কি হোল স্কোয়ার পেয়ে গেলাম, তাই না। আর এখানে কি আছে এপি গুণ হবে, সরি এপি গুণ কি হবে কিউসি। এখন আমাকে বলো পিবি যার হচ্ছে হোল স্কোয়ার, এখন এখানে দেওয়া আছে এপির মান কত দেওয়া আছে 4, বসিয়ে দিলাম। কিউসির মান কত দেওয়া আছে দেখো 9, বসিয়ে দাও সুন্দর করে। তাহলে দেখো এখানে পিবি ইকুয়াল টু কত 36 পাচ্ছি না, 36কে আমরা এটা ওই দিকে করে দিতে পারো, তাহলে পিবি মানে কি √36 পাচ্ছি। তাহলে এটা মানেই কিন্তু আমরা পিবি ইকুয়াল টু 6 পেয়ে গেলাম। ক্লিয়ার ব্যাপারটা, তাহলে এটা কি 6 সেমি। তাহলে এই পিবি যদি আমার 6 সেমি হয়, তাহলে আমার এখানে বলে দিয়েছে পিবি ইকুয়াল টু এ কিউ, তার মানে এ কিউ এর মানটা আমরা পেয়ে যাচ্ছি কত 6 সেমি। ক্লিয়ার ব্যাপারটা, আমাদের উত্তর চেয়েছে কি, বলছে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে উত্তরটা সুন্দর করে এরকম লিখে দিবে, পিবি ইকুয়াল টু 6 সেমি। ঠিক আছে, আমরা এখানে বের করেছি অলরেডি। ক্লিয়ার, তাহলে এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিব সুন্দরভাবে। কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি কিউ এবং পি আর বৃত্তের দুটি স্পর্শক হলে বলছে পি কিউ ও আর এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত। চলো একটা ভালো করে বুঝবে, এটা কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত, এটা কি ও কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, বলেছে কি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, এটা পরে দাগটা দিচ্ছি। তারপরে কি বলছে ও বিন্দু থেকে 13 সেমি দূরত্ব, এই যে ও বিন্দু এর থেকে 13 সেমি দূরত্বে আছে, এখানে 13 সেমি দূরত্বে কি আছে পি একটি বিন্দু আছে। ঠিক আছে, পি কিউ ও পি আর বলছে বৃত্তের দুটি স্পর্শক, মানে পি আমরা যদি এখানে যদি আমরা কিউ দিই, মনে করো এখানে কিউ দিলাম, এখানে কি একটা একটা বৃত্তের স্পর্শক, দাগটা ভালো হয়নি, তাও হয়নি, চলো চলবে। ঠিক আছে,
ঠিক আছে, আবার কি বলেছে, আর একটা বিন্দু মনে করো, স্পর্শ, স্পর্শ তো করে যা, হাই রে, চলো এই জায়গাটা একটু মিলন করে দিয়ে দিই, এইটা বিন্দুটা পি মনে করো, হ্যাঁ এটা মিলন করে দিলাম, বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি বলেছে, এখন এদের ব্যাসার্ধ দেখো, এই যা দৈর্ঘ্য এরও তাই দৈর্ঘ্য হবে না, তাই না? এখানে কত বলে দিয়েছে, আর বলেছে, আবার কি বলেছে, এটার দূরত্বটা আমাদের কিন্তু দেওয়া আছে, কত বলে দিয়েছে, এটা এটা বলেছে 13। আচ্ছা, এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণটা কত হয় বলো তো? এই যে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এই কোণটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি কোণ। এই কোণটা আমাদের কত, 90 ডিগ্রি কোণ। আচ্ছা, 90 ডিগ্রি কোণ হলে এই যে একটা ত্রিভুজ পেলাম, দেখো পি কিউ ও কিংবা পি ও কিউ, এটা একটা ত্রিভুজ, এটাকে একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এর দৈর্ঘ্য বলে দিয়েছে, আর লম্বটা আমরা জানি। ও, এটা কি এই ত্রিভুজটার আমাকে বলো 90 ডিগ্রি ঠিক উল্টো পাশেরটা কি হয়, অতিভুজ হয়, তার মানে এটা কি অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, ব্যাপারটা ক্লিয়ার? হুম, তো সেইখানে আমরা এখন কিন্তু কার সূত্রে ফেলতে পাচ্ছি, পিথাগোরাসের একটা কি সূত্র আছে সেই সূত্রে ফেলতে পাচ্ছি। আর এটা যা, এটা তো তাই না, এটাও তো তাই, একই তো বৃত্তেরই। এইখানে আবার কিন্তু একটা চতুর্ভুজ উৎপন্ন হচ্ছে, যদি এই দাগটা না হয়, মনে করি দাগটা নেই, তাহলে কি একটা চতুর্ভুজ উৎপন্ন হচ্ছে, তাহলে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল যদি আমরা বের করে দিই, একটা বের করলে দুটোই সেম হবে, তাই না? তো আমরা একটু লিখে লিখে নিব, কি আছে, আগে আমরা বাহুর মানটা তো বের করি, আমার এটার থেকে এটার যে দূরত্বটা আছে সেটা আগে তো বের করি। পিথাগোরাসের সূত্র আমরা কি জানি, তাহলে এখানে লিখবো ত্রিভুজ, এখানে পি ও কিউ, পি ও কিউ, কিউ থেকে লিখে কি লিখবো আমরা, দেখো আমরা কার মানটা বের করতেছি, ভূমি, তাহলে ভূমি লিখবো আমরা কি, এখানে কি ভূমি দেওয়া আছে কি, ও না পি কিউ, পি কিউ আমি রুট দিয়ে ডাইরেক্ট কি করলাম, অতিভুজ স্কয়ার বিয়োগ 5 এর স্কয়ার করে দিলাম। দেখো পিথাগোরাসের সূত্রটা আমি ডাইরেক্ট করে দিয়েছি, তার মানে কত 169 মাইনাস 25, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি 144, এটার মান পেয়ে যাচ্ছিলাম কত, পি কিউ কত পেয়ে গেলাম 12। যদি এটা 12 হয় তাহলে এটাও 12, যেহেতু আমরা এখানে লিখতে পারো তুমি পি কিউ ইকুয়াল টু কত, পি আর, পি আর ইকুয়াল টু 12, মানে দুটাই 12, ক্লিয়ার? তাহলে এখন আমাদের এইটার কিন্তু সমাধান হয়ে গেল। এখন আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল এখানে তুমি লিখে নিতে পারো, সুতরাং দিয়ে ত্রিভুজ পি ও কিউ সমান সমান ত্রিভুজ কি আছে, পি আর ও কিংবা পি ও আর, পি ও আর, এই দুটো সমান, তাহলে একটা ক্ষেত্রফল যদি আমরা বের করি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, হাফ ইন্টু লম্ব বা কিংবা উচ্চতা, তাই না, ইন্টু কি জানি ভূমি, ভূমি মানে কত 12, তার মানে ভূমি স্কয়ার, ঠিক আছে, আমরা করে দিলাম, ও ভূমি স্কয়ার না ভূমি, তাই না? তাহলে চলো আমরা কিন্তু এখন এই জায়গায় কিন্তু লিখে নিব, কি লিখবো, ত্রিভুজ যে কোনো একটা নিচ্ছি, ত্রিভুজ আমরা উপরেরটা নিয়ে নিই, তাহলে পি ও কিউ, ঠিক আছে, এটার ক্ষেত্রফল যা, এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমি একটু ডিটেলে করাচ্ছি, এর জন্য তোমার সংক্ষেপে করলে করে দিতে পারবো, কিন্তু সমস্যা হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। তাহলে কি হবে, দেখো এখানে আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত, ভূমি মানে হচ্ছে 5 ইন্টু কত 12, ভূমি মানে 12 আর উচ্চতা মানে 5, তাহলে এটা কাটো, কত হয়ে গেল আমার, কত হচ্ছে 6, 5 6 30, তাহলে দুইটা, তাহলে সুতরাং আমি এখানে দাও, তাহলে চতুর্ভুজ কি বলেছে, চতুর্ভুজ কোনটা বলেছে, এখানে আমাদের বলে দিয়েছে পি কিউ ও আর, পি কিউ ও আর,
এর ক্ষেত্রফলটা কত হবে তাহলে বলো? এইটার কি দুইটা আছে, তাই না? তাহলে আমরা এখানে এই যে ত্রিভুজ পি ও কিউ প্লাস ত্রিভুজ পি ও আর, তাই না? এটা কত 30, কারণ আমরা এখানে কিন্তু করে দিয়েছি এর ক্ষেত্রফল। এটা একটা যদি 30 হয় তাহলে একটা 30, তাহলে 30 যোগ 30 করতে পারি, মানে কত হয়ে গেল 60। কি হবে? বর্গ একক। এখানে কি লিখবে? বর্গ একক। বর্গ একক। একটু ঘুরিয়ে করলাম, যদি সংক্ষেপে সংক্ষেপে করতে হয় তাহলে এইগুলো, এটার মানটা খালি বের করে ডাইরেক্ট এই জায়গায় চলে আসবে। কি এইখানে কিন্তু তুমি ডাইরেক্ট এটার ডবলটা বসাইতে পারো। এই যে এটা, এটার সূত্রটা এখানে এটা বসিয়ে দিবে, আবার ওইটার সূত্রটা একই বসিয়ে দিবে, তাহলেই হয়ে গেল। তাহলে আমাদের অত কিছু লেখার দরকার নেই, এগুলো ক্লিয়ার। তাহলে চলো আমরা এই টোটালটার মান কত পেয়ে গেলাম? 60 বর্গ একক। নেক্সট তো দেখো, আমরা এখন 7 নম্বর অঙ্কটা দেখব। বলছে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সি ডি যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে এ ও সি ইকুয়াল টু 60 ডিগ্রি এবং সিডি যদি 6 সেমি হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য জানতে এসেছে। তাহলে চলো আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকি। এটা কি ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে? তো বলেছে কি এই কেন্দ্র থেকে সমদূরবর্তী দুটি জ্যা আছে, মনে করো এই একটা জ্যা, ঠিক আছে, আবার মনে করো এই একটা জ্যা। এটার যা দৈর্ঘ্য বলেছে এটারও তাই দৈর্ঘ্য, মানে কেন্দ্র থেকে এটা যদি 5 সেমি হয় তাহলে এখান থেকে এটারও দৈর্ঘ্য 5 সেমি। তো এইখানে আমাদের কে বলেছে, নাম দিয়ে দিচ্ছি এ বি জে, সি ডি জ্যা, ক্লিয়ার বলেছে। তারপরে এ ও বি, এ ও বি এই কোণটা আমাদের কি বলেছে? ও কোণটা বলে দিয়েছে, ও কোণটা বলেছে যে এখানে যে কোণটা আছে এই কোণটা বলে দিয়েছে আমাদের 60 ডিগ্রি। যদি এটা 60 ডিগ্রি কোণ হয়, চলো এটা মুছে দিই। এই যে কোণটা বলেছে এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে তিনটা কোণের মান কত জানি? 180 ডিগ্রি। তাহলে কি 180 ডিগ্রি লিখলাম, তার মানে তিনটা কোণ কি আছে? এ কোণ যোগ কোণ বি যোগ কোণ ও, তাই না? ও কোণের মান কত দেওয়া আছে আমাদের? 60 ডিগ্রি দেওয়া আছে, তাই না? আর আমাদের বের করতে হবে এ কোণ যোগ কোণ বি। তাহলে এইটা ওইদিকে চলে গেলে কত হয়ে যাবে? কোণ এ যোগ কোণ বি, দুটো মিলিয়ে 180 মাইনাস কত 60, এই কোণটা পেয়ে যাচ্ছে আমরা কত? 120 ডিগ্রি। কোণ এ কোণ বি, তাহলে এই দুটো কোণ মিলে 120 ডিগ্রি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো কোণ এ যোগ কোণ বি যদি ভাগ করে দিই 2 দিয়ে, তাহলে কত পাচ্ছি আমরা? দেখো এই যে 120/2 কাটলে কত? 60। তার মানে এটা আমাদের 60 ডিগ্রি কোণ, এটাও 60 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের কি বলে দিয়েছিল এখানে? দেখো সিডি বলছে 6 সেমি দূরে যদি হয় তাহলে এটাও এ বিটাও আমাদের 6 সেমি, ক্লিয়ার? সিডি যদি আমাদের 6 সেমি বলে, কারণ একই সমদূরবর্তীতে যদি থাকে তাহলে দুজনের বাহুর দৈর্ঘ্যটাও সমান। এখন এটা বুঝবে, এটা যদি 60 ডিগ্রি হয় তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ, এই বাহু যা এই বাহু তাই আর এই বাহু তাই, তাই না? সমবাহু ত্রিভুজ হয়ে গেল আমার এটা, বোঝা গেল ব্যাপারটা? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হয়, তাহলে এইটাও 6। যদি এই যে এটা কি বৃত্তের ব্যাসার্ধ, একটা এটা একটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা লিখবো কি বৃত্তের ব্যাসার্ধ উত্তর। তুমি নাম দিয়ে দিতে পারো এ বি কিংবা ও এ কিংবা ও বি, যে কোনো একটা নাম দিয়ে দিতে পারো, দিয়ে লিখতে পারো, লাগলে এরকম করে লিখতে পারো বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান সমান কত? 6 সেমি। ব্যাপারটা বোঝা গেল? চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নেব। কি আছে বলে দিয়েছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 বলে cosec থিটার মান কত? tan থিটা, দেখো এই অঙ্কটা কিন্তু এর আগেও আমরা করেছিলাম, ঠিক আছে? tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2। আচ্ছা, তাহলে কি tan থিটা প্লাস 1 বাই কি হবে? 1/tan থিটা লিখবো আমরা। দেখো cot থিটাকে আমরা কি লিখতে পারি? 1/tan থিটা ইকুয়াল টু 2।
তাহলে এখন এদের লসাগু করলে কি পাবো আমরা? টেন থিটা, টেন টেন কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, টেন স্কোয়ার থিটা প্লাস কি পাবো আমরা এখানে? 1 ইকুয়াল টু 2। তাহলে আমরা কি পাচ্ছি? টেন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কত? 2 টেন থিটা। এটাকে এদিকে নিয়ে চলে আসলো, কি পাবো? টেন থিটা একবারে আমি করে দিচ্ছি হোল স্কোয়ার মাইনাস 2 এ মানে কি জানি, দেখো 10 একবারে করে দিলাম, প্লাস 1 ইকুয়াল টু 0, এরকম দিয়ে দাও। তাহলে এটা একটা সূত্র, এই দেখো এখানে যদি আমি বি লিখে দিই এরকম, তাহলে মানে কি হলো? টেন স্কোয়ার থিটা মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার একটা সূত্র কি আছে দেখো, এটাকে মাইনাস করে দিয়েছি, মাইনাস করে একটা সূত্রে ফেলে দিয়েছি ডাইরেক্ট। তাহলে কি পাবো আমরা? দেখো টেন থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাই না? তাহলে কি পাবো? টেন থিটা দেখো মাইনাস 1 ইকুয়াল টু 0, কারণ স্কোয়ারটা দিকে গেলে 0-এর উপরে 0ই হবে। তাহলে কি পাবো? টেন থিটা ইকুয়াল টু 1। এখন টেন কত ডিগ্রির মান 1 জানি আমরা? টেন 45 ডিগ্রির মান 1 জানি, তাই না? টেন থিটা ইকুয়াল টু টেন 45 ডিগ্রি, তাহলে টেন টেন কাটা, তাহলে থিটা ইকুয়াল টু কত? 45 ডিগ্রি, তাই না? থিটার মান কত পেয়ে গেলাম আমরা? 45 ডিগ্রি মান পেয়ে গেলাম। তাহলে এখন এই থিটার জায়গায় বসাও। সুতরাং কোসেক থিটা, থিটার মান কত জানি? তাহলে কত হবে? কোসেক 45 ডিগ্রি, আর কোসেক 45 ডিগ্রির মান জানি আমরা √2। এটাই অ্যান্সার। বোঝা গেল? চলো আমরা এর পরবর্তী অঙ্কতে দেখে নিব। কি বলেছে? একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত দেওয়া আছে। ছায়ার দৈর্ঘ্য আর হচ্ছে স্তম্ভের উচ্চতার অনুপাত। বলছে √3:1 হলে সূর্যের উন্নতি কোণ কত? মনে করো তাহলে একটা সূর্য আছে এখানে, ঠিক আছে, আলো দিচ্ছে, এখানে একটা খুঁটি আছে, তার কি বলছে? ছায়ার দৈর্ঘ্য। ছায়ার দৈর্ঘ্য কত বলে দিয়েছে দেখো, √3 অনুপাতে আছে। আর উন্নতি কোণ বলে দিয়েছে কত? দেখো এই খুঁটির উন্নতি কোণ কি এদিকে হবে, তাই না? এই কোণের সাপেক্ষে বলেছে, তাহলে এটা আমরা থিটা ধরে নিলাম। তো কি বলেছে? উন্নতি কোণ বলেছে উচ্চতা, উচ্চতা মানে কি লম্ব বোঝাচ্ছে, এখানে উচ্চতা বলে দিয়েছে কত? 1। তাহলে আমাকে বলো, এইভাবে করতে পারো তুমি, ভূমি বাই লম্ব করতে পারো, কিংবা লম্ব বাই ভূমি করতে পারো, তো তোমার খুশি যেটা। তাহলে আমরা এখানে দেখে নেবো, দেখো 10, এখানে লিখবো কি? টেন থিটা মানে কি, ভালো করে বুঝবে জিনিসটা, এরকম মানে জানি না আমরা, দেখো লিখে দিচ্ছি, লম্ব বাই ভূমি, আমি 10 দিয়ে করলাম, ঠিক আছে, তোমরা কট দিয়েও করতে পারো। লম্ব বাই ভূমি, এখানে লম্ব মানে কত দেওয়া আছে বলো তো? আর লম্ব বাই ভূমিকে আমরা কি বলি? টেন থিটা, এই যে এই থিটা কোণের সাপেক্ষে 10 বলি, তাই না? আর এখানে লম্ব মানে দেওয়া আছে 1 আর √3, তাই না? তাহলে আমাকে বলো টেন থিটা ইকুয়াল টু এই 1/√3, 10 কত ডিগ্রির মান? 10 বলো আমাকে, 10 30 ডিগ্রির মান, তাই না? 1/√3, তাহলে 10 10 কাটা, থিটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের? 30 ডিগ্রি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা তুমি কট দিয়েও করতে পারো, কট দিয়ে করলে ঠিক উল্টো হয়ে যাবে। তাহলে √3, তাই না? √3 কার? কটের মান কত? 30 ডিগ্রি, একই আসবে অঙ্কটা। এটাই আমাদের কি বলে দিয়েছে? সূর্যের উন্নতি কোণের মান বলেছে এটাই, এই যে থিটার মান আমরা বের করলাম 30 ডিগ্রি, এটাই অ্যান্সার। ব্যাপারটা ক্লিয়ার? চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নিব। তো দেখো এখন আমরা একটু 10 নম্বরটা দেখে নিব। বলছে একটি আয়ত ঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এ বি সি একক করে দেওয়া আছে। আর একটা ইকুয়েশন দেওয়া আছে a + b + c = 25, আবার ab + bc + ca দেওয়া আছে 240.5 হলে ঘরের মধ্যে যে বৃহত্তম দ্বন্দ্বটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? তো দেখো আমরা কি জানি বলো তো? একটা আয়ত ঘনাকৃতি ঘর বলেছে, আয়ত ঘনাকৃতি ঘর এরকম দেখতে হয়, তাই না? তাই না, এরকম ঘর দেখতে হয়। কি ঘরটা কিরকম দেখতে হয়?
ঠিক এরকম দেখতে হবে, তাই না? ঘরটা এরকম দেখতে হয় তো। তাহলে দেখো এই ঘরের মধ্যে সব থেকে কোনাকুনি মানে এই কোনা আর এই কোনা একটা বড় দণ্ড রাখা যাবে, তাই না? আমাদেরকে তার মানে কি কর্ণের দৈর্ঘ্য জানতে চেয়েছে, তাই না? আমাদের এই যে দেখো এখানে বলে দিয়েছে, কিন্তু এখানে বলে দিয়েছে এই যে কর্ণটা, এই কর্ণের মধ্যে সব থেকে বড় দণ্ড যদি আমি ঘরটার মধ্যে রাখতে পারি, এই কোনা কিংবা এই কোনা, এই কোনা কিংবা এই কোনা, এরকম করে রাখতে পারবো, তাই না? এইখানে আমাদের কর্ণের দৈর্ঘ্যের কথা বলেছে, কি কর্ণের দৈর্ঘ্য দেখো ইন্ডিকেট করেছে আমাদের কত, কর্ণের দৈর্ঘ্যের কথা বলে দিয়েছে। তাহলে দেখো ভালো করে বুঝবে, এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত 25, আর একটা দেওয়া আছে কি এ বি প্লাস বি সি প্লাস সি সি এ ইকুয়াল টু 240.5, এটা দেওয়া আছে। তাহলে আমাদের কর্ণের সূত্র কি জানি আমরা, বলতো রুট ওভার কি লিখবো, এ স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে কি বি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার মানে কত সি স্কোয়ার, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তাহলে আমাদের এটা নিয়ে আসতে হবে। তাহলে দেখি আমরা এখানে বোথ সাইড বর্গ করে দিই, তাহলে মানে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 625, একবারে করছি না, তাহলে কি 25 তার হোল স্কোয়ার, তাই না? তাহলে এটা একটা সূত্র আছে, এ প্লাস বি প্লাস সি এর সূত্র আছে, কি আছে সেটা আমরা এখন লিখবো, কি লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি এ, বোঝা গেল? এটা কি সূত্র, সমান সমান এটা কত 625, দেখো আমি একবার এখানে করে দিলাম 625। তাহলে দেখো এখন এটা যা আছে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এটা কি 2, এর সাথে গুণ সম্পর্ক আছে, এটা দুইটার সাথে গুণ সম্পর্ক, আর এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 240.5 ইকুয়াল টু কত 625। তাহলে দেখো যদি আমরা কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এরকে যদি গুণ করি আমরা 481 পাবো, গুণ করলে সমান সমান কত হবে 625। তাহলে এটাকে ওইদিকে নিয়ে চলে যাও, কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 625 বিয়োগ এটা এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে কত 481, যদি বিয়োগ করি আমরা কত পাবো 4 পাবো, 4 পাবো 141, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আর এখন এটাকে আমরা এরকম লিখতে পারি 12 স্কোয়ার, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা রুট করে দাও, স্কোয়ারটা এদিকে চলে আসলে কি হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কত 12। তাহলে আমরা সবচেয়ে বড় দৈর্ঘ্য কত একক রাখতে পারবো, বড় দণ্ড কত একক রাখতে পারবো 12 একক। তাহলে দেখো এই যে কর্ণের দৈর্ঘ্য মানে কর্ণের সূত্রটা আমরা এখানে ফেললাম, আর এটা এই হলো, এটা চলে আসছে অটোমেটিকলি এটার থেকে, ক্লিয়ার? তাহলে আমরা 12 একক সবচেয়ে বড় কর্ণের দৈর্ঘ্যটা মানে দণ্ডটি রাখতে পারবো। এটা তোমরা উত্তরটা লিখে নেবে সুন্দর করে। কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বলছে ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ কত, বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর, তাই না? বলছে লম্ব বৃত্তাকার শঙ্কুর, তাহলে দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি জানি পাই আর এল, বোঝা গেছে? আর বলছে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কি কত জানি আমরা, জায়গায় লেখো ভূমির ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার। বলছে এইটার বলছে ভালো করে বুঝবে, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 5 গুণ। তাহলে সুতরাং দেখো প্রশ্নানুসারে কি লিখেছে, হ্যাঁ প্রশ্নানুসারে লিখে নাও, প্রশ্নানুসারে কি লিখেছে দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফল কি জানি পাই আর এল, ঠিক আছে? ভূমির ক্ষেত্রফলের, ভূমির ক্ষেত্রফল কি আছে, ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তার মানে আমরা এরকম লিখতে পারি
পাই আর স্কোয়ার ইন্টু √5। এখানে দেখো এলটা আমাদের কিন্তু একটু বের করে নিতে হবে। চলো তারপরও আমি দেখে নিচ্ছি, এখানে আগে পরে বের করছি। তাহলে এইখানে আমরা কি পাই দেখো, পাই পাই কাটো, এখানে একটা আর এখানে দুইটা আর আছে, মানে কি একটা আর। তাহলে এল সমান সমান কি পেয়ে গেলাম আমরা, √5r। এখন এল মানে কি জানি আমরা, দেখো এখানে লিখে রাখতে পারো, এল মানে তির্যক উচ্চতা। এখানে আমরা কি করব, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ব্যাসার্ধ আর উচ্চতা। তাহলে এল এর বদলে আমরা এটা লিখতে পারি আর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার, আর এখানে কি √5 আর আছে, তাই না এখানে। এখন এই রুটটাকে ওইদিকে নিয়ে গেলে আমার কি হয়ে যাবে বলো তো, আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার, এটা রুটটা যদি ওইদিকে চলে যায় তাহলে কি একটা স্কোয়ার হয়ে যাবে, আর এর উপরেও স্কোয়ার পড়বে তাহলে, তাই না, আর উপরে স্কোয়ার পড়বে, ব্যাপারটা এরকম আসতেছে। তো এইটাকে আমরা ডাইরেক্ট করতে পারি কি এরকম, দেখো এখানে বুঝছো, এইটা মানেই কিন্তু দেখো আমি কিন্তু একটু বুঝিয়ে দিলাম, রুট আর স্কোয়ার কাটলে কত 5, আর স্কোয়ারটা কি 5r স্কোয়ার হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম হচ্ছে। নাহলে লিখেই দাও, এরকমই লেখো, এটা কিন্তু গুণ সম্পর্ক আছে, এটা যোগ করবে না কিন্তু ভুল করো, এরকম লেখো। নাহলে এই লাইনটা কাটতে পারো ডাইরেক্ট, তুমি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এরকম লিখতে পারো, ঠিক আছে। তাহলে এখন আমরা এইচ স্কোয়ার এটা যদি ওইদিকে নিয়ে চলে যায়, আরে 5r স্কোয়ার এটা ওইদিকে গেলে কি -r স্কোয়ার, তাহলে বিয়োগ করো কত হচ্ছে, দেখো এইচ স্কোয়ার সমান সমান বিয়োগ করলে 4r স্কোয়ার হচ্ছে, তাই না। তাহলে এইচ সমান সমান রুটটা আবার ওইদিকে চলে যাবে, মানে কি √4r স্কোয়ার, আর এটা মানে কি জানি আমরা 2, আর স্কোয়ার আর আর কাটা গেল কত আর, এইচ সমান সমান কত পেয়ে গেলাম আমরা, এইচ সমান সমান 2r পেয়ে গেলাম। এখানে আমাদের অনুপাত জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে, অনুপাত। তাহলে দেখো এখানে অনুপাতটা কত হবে, 8টা এদিকে দিয়ে দাও, তাহলে h/r = 2/1 করতে পারি, কোনাকুনি গুণ করবে ব্যাপারটা ওই পাবো। সুতরাং আমরা কি পেয়ে গেলাম, h/r মানে কি উচ্চতা, বলছি উচ্চতা ভূমির ব্যাসার্ধ, তাহলে এখানে পাচ্ছি 2:1, এটাই অ্যান্সার। ক্লিয়ার। চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নেব কি আছে। কি বলেছে 12 নম্বর অঙ্কে, বলেছে প্রথম n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা দেওয়া আছে এটা। তাহলে আমরা কি জানি, মধ্যবর্তীর সূত্র কি জানি, তাহলে n এর মান বের করতে বলছে। তাহলে আমরা কিন্তু মধ্যবর্তীর একটা সূত্র জানি, মধ্যবর্তীর সূত্র জানি, কি জানি আমরা সেই সূত্রটা, দেখো আমি এখানে ডাইরেক্ট করে দেব, কিন্তু সূত্রটা এখানে তুমি লিখে নিতে পারো। কি জানি দেখো, চিনবে, মনে পড়বে, n+1/2 এটা জানি। তাহলে এখানে n বলতে দেওয়া হয়েছে এইটা, n বলতে এখানে দেওয়া হয়েছে এইটা। তাহলে আমরা এখানে দেখো n এর বদলে আমি কি লিখতে পারি, 2n+1, ব্যাপারটাকে বোঝা গেল, বাই 2, আর এইটাই দেওয়া আছে এটা। তাহলে কি দেওয়া আছে দেখো, n এই যে মধ্যবর্তী সংখ্যা, n+103/3, ব্যাপারটা কি ক্লিয়ার, বোঝা গেল। তাহলে দেখো এখন আমরা এখানে ব্র্যাকেট যদি উঠিয়ে দিই তাহলে কত পাবো, ব্র্যাকেট উঠালে কিন্তু আমরা দেখো 2n+1 যোগ করলে 2 হয়ে যাচ্ছে বাই 2, আর এখানে কি দেওয়া আছে n+103/3, তাই না। এখন কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ যদি করি আমরা, দেখো কোনাকুনি গুণ করলে আমি 3 দিয়ে ডাইরেক্ট করলাম, 3 দুগুণে 6n, আর 3 দুগুণে 6, আবার 2 দিয়ে করলে এখানে কত পাচ্ছি 2n, আর যোগ হয়ে যাচ্ছে 6 206, তাই না। তাহলে এই 6টা ওইদিকে নিয়ে চলো, এটাকে এদিকে নিয়ে আসো, 6n - 2n, তাই না, ইকুয়াল টু এটাকে নিয়ে যাও 206, এইটাকে বিয়োগ হয়ে যাবে 6, তার মানে এখান থেকে আমরা কত পেলাম 200, আর এখান থেকে 4n পেলাম, তাই না।
তাহলে দেখো n সমান সমান 200/4 কাটাকাটি করো, 4 5 20 50, তাই না? তাহলে n সমান সমান 50 পেয়ে গেলাম। এটারই মান চেয়েছে আমাদের কাছে, তাই না? এটাই অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কিন্তু মডেল সেট যেটা তোমাদের দেওয়া আছে 94 95 এর 1 প্রশ্ন আর 2 সমস্ত প্রশ্ন আমরা করেছি। যদি তোমার কাছে এই ভিডিওটা কোনো ভ্যালু প্রোভাইড করে থাকে আর এত পর্যন্ত তুমি যদি দেখে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি তোমার বন্ধু বা বান্ধবীর কাছে শেয়ার করো। আর অবশ্যই অবশ্যই চ্যানেলকে একটা লাইক দিবে, কমেন্ট করবে, আর কি সাবস্ক্রাইব তো চ্যানেলকে করতেই হবে। তাহলে দেখা হচ্ছে আবার আরো অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।